এই যে ইরানের উপরে চাপিয়ে দেওয়া ইসরায়েল আমেরিকান যুদ্ধর ঘটনাকে ধরি এবং এই সরকারের বিবৃতির বিষয়টা এবং ভূমিকা দেখি, আমি বলবো খুবই ন্যাক্কারজনক। আমি এটা জানার সাথে সাথে প্রথম দিনই বলেছি ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই, এবং এটা আমি মনে করি খুবই একটা অপরাধমূলক কাজ বর্তমান সরকার এবং তার পররাষ্ট্রমন্ত্রী এটা করেছে। এই ধরনের আক্রমণের পরে ইসরায়েল আমেরিকার নিন্দা করাটাই প্রধান ছিল, কিন্তু বিবৃতিতে এটা আপনি খুঁজে পাবেন না। বরঞ্চ আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি সবাই জানে তিনি আমেরিকানই কিরানক, তিনি এমনভাবে বললেন ইরান কেন অন্য জায়গার উপরে হামলা করছে। হ্যাঁ, সে কথা তোলাই যায়, কারণ আমরা কেউ কাউকে হামলা করুক চাই না, কিন্তু এইটা আমেরিকার প্রতি নতজানু নীতি তারা কিন্তু বহিঃপ্রকাশ করলো। তা আন্তর্জাতিক অঙ্গনে এই যে ভূমিকাটা দেখলাম, এইটা দেশের জন্য ভালো হবে না। নতুন সরকার প্রায় 1 মাস, এই সরকারকে এই পর্যন্ত আপনি কেমন দেখলেন? দেখুন, আমি যদি এই যে ইরানের উপরে চাপিয়ে দেওয়া ইসরায়েল আমেরিকান যুদ্ধর ঘটনাকে ধরি এবং এই সরকারের বিবৃতির বিষয়টা এবং ভূমিকা দেখি, আমি বলবো খুবই ন্যাক্কারজনক। আমি এটা জানার সাথে সাথে প্রথম দিনই বলেছি ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই, এবং এটা আমি মনে করি খুবই একটা অপরাধমূলক কাজ বর্তমান সরকার এবং তার পররাষ্ট্রমন্ত্রী এটা করেছে। কারণ আমাদের সংবিধানে এবং আমরা যে একসাথে বসছিলাম তাতে যে আমরা পররাষ্ট্র নীতির কথা বলেছি, তাতে কিন্তু আমরা উপনিবেশ বিরোধিতার কথা বলেছি, আধিপত্যর বিরোধিতার কথা বলেছি, সাম্রাজ্যবাদের বিরোধিতার কথা বলেছি, বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেছি, এবং আমাদের বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের ছিল। সেই জায়গায় এই ধরনের আক্রমণের পরে ইসরায়েল আমেরিকার নিন্দা করাটাই প্রধান ছিল, কিন্তু বিবৃতিতে এটা আপনি খুঁজে পাবেন না। বরঞ্চ আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি সবাই জানে তিনি আমেরিকানই কিরানক, তিনি এমনভাবে বললেন ইরান কেন অন্য জায়গার উপরে হামলা করছে। হ্যাঁ, সে কথা তোলাই যায়, কারণ আমরা কেউ কাউকে হামলা করুক চাই না, কিন্তু এইটা আমেরিকার প্রতি নতজানু নীতি তারা কিন্তু বহিঃপ্রকাশ করলো। তা আন্তর্জাতিক অঙ্গনে এই যে ভূমিকাটা দেখলাম, এইটা দেশের জন্য ভালো হবে না, এবং আগামীতে এই আমেরিকা আরও বেশি আমাদের উপরে চেপে বসতে পারে। এই কথাটা আমাদের আরও মনে করতে হচ্ছে। এই কারণে আপনি খেয়াল করবেন যে এই সরকার ক্ষমতা থেকে কি বলবো, যে নতুন নির্বাচনের আগেই আমরা এখানে দেখেছি আমাদের ওই রোহিঙ্গা অঞ্চলে করিডোর দেওয়ার কথা হচ্ছিল। আমরা বলেছি এইটা দেওয়া মানে হচ্ছে অন্যদেরকে সুযোগ করে দেওয়া, এবং আমেরিকা আমাদেরকে একটা প্রক্সি যুদ্ধের মধ্যে ফেলে দিতে পারে। ওটা কিন্তু বাতিল করে নাই। আপনারা জানেন আমাদের বন্দর যেটা দিয়ে দিতে চায়, এবং সেইটাও আমাদের সার্বভৌমত্ব বিনষ্টকারী, দেয়নি, কিন্তু প্রক্রিয়া আছে। এটা দেখবেন যে কিছুদিন এই খলিল সাহেব গাজা এবং ওই অঞ্চলে আমরা যাতে সহায়তার কাজ করি সামরিকগুলো দিয়ে, এটা উনি প্রচেষ্টা করেছিল, এটা কিন্তু বাতিল হয় নাই। এইগুলো সংকট আগের সরকারই তৈরি করে রেখে গেছিল। আরেকটা খেয়াল করবেন, এইখানে আমাদের যে চুক্তিটা তারা করেছে বাণিজ্য চুক্তির নামে, সেইটা আমাদের কৃষিসহ অন্য জায়গায় খরচ বাড়ানো ধ্বংসকারী ছিল, কিন্তু ট্রাম্প সাহেব যে অভিনন্দন বার্তা জানালো সেখানে কিন্তু প্রতিরক্ষা চুক্তির কথা বলেছে। তা প্রতিরক্ষা চুক্তি মানে আমাদের এই অঞ্চলে আমেরিকান সামরিক ডোমিনেশন সরাসরি করার প্রচেষ্টা। তাহলে এইবারের এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু আমরা সিগন্যাল দিতে পারতাম যে আমেরিকান তাবেদারি আমরা করব না, কিন্তু এই সিগন্যাল না দিয়ে বরঞ্চ আমেরিকান তাবেদারির কথা বলল, যেটা আমি মনে করি খুবই ক্ষতিকর কাজ করলো এবং বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই। এই সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া ব্যক্তি হিসেবে কতকগুলো পপুলার কার্যক্রম করছে, হ্যাঁ, জনগণ এটাকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমরা অতীতে দেখেছি শাসক গোষ্ঠী একটা পপুলিস্টিক পজিশনটা শুরু করে শেষ রক্ষা করতে পারে না। তুমি যদি শেষ রক্ষা করতে পারে তাহলে এটা খারাপ না, কিন্তু আমি বলবো এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে পার্লামেন্ট ডেমোক্রেসি, এটা তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি না। সুতরাং একা না, টিমকে অগ্রসর করতে হবে। এই টিমের নানা মন্ত্রীরা ইতিমধ্যে অনেক বিতর্কিত কথাবার্তা বলেছে। সুতরাং এইগুলো যদি দূর না করতে পারে তাহলে এই সরকার, তাদের সাথে তো আমাদের তো বিস্তর ফারাক, জানেন, তারা মুক্তবাজারের নামে দেশের অর্থনীতি চালু রাখতে চায়, তা সেইটা কিন্তু লুটপাট শেষ করতে পারবে না। আর আমরা হচ্ছে সমাজতান্ত্রিক ধারা অর্থনীতি চাই, আমাদের বেসিক ডিফারেন্সটা তাই। কিন্তু তারপরও এই সরকার যদি জনকল্যাণে কিছু কাজ করে, আমাদের দিক থেকে আপত্তি নেই, এটা ভালো কাজ হবে। আমরা জানি শেষমেশ হয়তো এত পারবে না, কিন্তু যদি তারা গত অন্তর্বর্তীকালীন সরকার যে সংকট করে রেখে গেছে, তার আগে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার যে সংকটগুলো রেখে গেছে, দুর্নীতি নানাভাবে যে বিস্তার ঘটিয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো পজিটিভ নিদর্শনও দিয়ে রাখতে পারে নাই, তা ক্ষিপ্রতার সাথে সরকার
যদি দুর্নীতি বিরোধী অভিযানটা চালাইতে পারে এবং তাদের বিরুদ্ধে যে চাঁদাবাজি এবং আগে যখন ক্ষমতায় ছিল তখন জনস্বার্থ বিরোধী যে ধরনের কাজকর্মগুলো করেছে তারা সেই কাজকর্মগুলো করছে না, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে তেরে এগোনোর কাজ করছে, তাহলে হয়তোবা মানুষের কিছুটা হলেও কি বলবো যে আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে পারবে। কিন্তু সামগ্রিকভাবে টিম হিসাবে এবং জনগণের যে স্বার্থ সেটাকে প্রাধান্য না দিয়ে তারা যদি ব্যক্তি গোষ্ঠীর স্বার্থের প্রাধান্য দিয়ে কাজ করে তাহলে অল্প দিনের মধ্যেই তারা অনেক বিতর্কের মধ্যে পড়বে, সেটা আমাদের দেশের জন্য মোটেই ভালো হবে না। এই ব্যাপারে আমার শেষ মন্তব্য হচ্ছে, আপনাদের মনে থাকার কথা, আমি এবং আমরা বহুদিন ধরে বলে আসছিলাম যে আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারীর শাসনের অবসান ঘটিয়ে যে পর্যায়ে এসেছিলাম সেখানে কিন্তু উগ্র দক্ষিণপন্থার আমরা আবির্ভাব দেখেছিলাম, যারা বাংলাদেশকে আরও পেছনের দিকে নিয়ে যেতে চায়। এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে মদত দিয়েছে তাদের মধ্যে এরাও ছিল, এবং তারা নতুন দল গড়ে তোলার মধ্যে যে সহযোগিতার কাজ করেছে তারাও কিন্তু উগ্র দক্ষিণপন্থার সাথেই একাত্ম হয়ে কাজগুলো করেছে। তা আজকে তার বিপরীতে যদি গণতান্ত্রিক ধারাকে অগ্রসর না করতে পারি সেটা ভালো হবে না। আমরা কিন্তু ওই সময় বলেছিলাম একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই, শেষে কিন্তু ভালো নির্বাচন আশা না করে বলেছিলাম ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই। তা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যদি একটু আগে যে কথাগুলো বললাম সরকার যদি জনস্বার্থকে প্রাধান্য না দেয়, দুর্নীতি লুটপাট অব্যবস্থাপনা যদি দূর না করতে পারে এবং পুরো অর্থনৈতিক ব্যবস্থা জনস্বার্থে ঢেলে সাজাতে না পারে, তাহলে কিন্তু ওই গণতন্ত্রের পথে হাঁটা হোঁচট খাবে এবং আগামীতে আরও আমরা বড় সংকটে পড়তে পারি। আমি প্রত্যাশা করব আমরা সংকটে পড়ব না, আমরা গণতন্ত্রের পথে হাঁটা যেটা শুরু করেছি সেটা যথাযথভাবে এগিয়ে যেতে পারবো। এই জন্যে আমি আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাই, ভালো কাজকে হ্যাঁ বলা শিখুন, খারাপ কাজকে না বলা শিখুন এবং নিজের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যারা ভালো কাজের পক্ষে আছে, নীতিনিষ্ঠ পজিশনে আছে, তাদের সাথে একসাথ হয়ে আসেন, আমরা দেশকে অগ্রসর করার কাজটা করি। সেটাই হচ্ছে আমাদের কাছেই প্রধান কর্তব্য হিসাবেই এখন হাজির হয়েছে বলে আমি মনে করি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।